থেকে আমাদের কি কি পড়তে হবে। ওকে, তো আজকে আমরা পড়ছি অপারেটরস, অর্থাৎ প্রোগ্রামিং সি করার সময় আমাদের টোটাল কত ধরনের অপারেটর কাজে লাগবে সেটা আমাদেরকে এখানে জানতে হবে। তো অপারেটরস আছে কি কি? অ্যারিথমেটিক অপারেটর আছে, রিলেশনাল অপারেটর আছে, লজিক্যাল, তারপরে কন্ডিশনাল। আমরা এক কাজ করি, অপারেটরগুলোকে 4 ভাগে ভাগ করে ফেলি। হ্যাঁ, মানে টোটাল 8 প্রকার অপারেটর, তো আমরা 2 ভাগ করে নিই, তারপরে আস্তে আস্তে পড়ি। ওকে, where is my board? ওকে, ঠিক আছে। আমরা অপারেটরকে 8 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর মানে হচ্ছে আমাদের যে মৌলিক চিহ্ন টিহ্ন আছে, হ্যাঁ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, লাস্টের দুইটা ভাগশেষ। ওকে, তাহলে যোগ চিহ্নকে কিভাবে আমরা প্রোগ্রামিং সিতে লিখি সেটা শুধু প্লাস চিহ্ন দিয়ে, মাইনাস চিহ্ন দিয়ে, বিয়োগ চিহ্ন। আর গুণ চিহ্নতে প্রোগ্রামিং এ লেখা যায় না, গুণ চিহ্নকে আমরা স্টার মার্ক দিয়ে প্রকাশ করি। ভাগ চিহ্নও লেখা যায় না প্রোগ্রামিং সিতে, তো ভাগকে এভাবে আমরা স্ল্যাশ দ্বারা প্রকাশ করি। আর ভাগশেষ যেটা, ভাগশেষের জন্য আমরা পার্সেন্টেজ অথবা মোড ব্যবহার করি, এমওডি, এটা ভাগশেষ বোঝাতে। ওকে, তো এই ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটরস। এরপরে আমরা চলে যাব রিলেশনাল অপারেটরসে। তো রিলেশনাল অপারেটর কি কি আছে সেটা আমরা একটু দেখব। আর রিলেশনাল অপারেটর আমাদের এই যে রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর বলতে মনে করো কোনো দুইটা নাম্বার আছে, এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, একটা রিলেশন। হ্যাঁ, এই একটা রিলেশন। ইকুয়াল বোঝাতে ডাবল ইকুয়াল ইউজ করা হয়। দেখো, রিলেশনাল অপারেটরের মাধ্যমে ইকুয়াল যদি তুমি বোঝাতে চাও তাহলে দুইটা ইকুয়াল সেখানে বসাতে হবে। এরপরে নট ইকুয়াল, নট ইকুয়াল তুমি এখানে ইউজ করতে পারো। নট ইকুয়াল অনেক জায়গায় প্রয়োজন হতে পারে, তো নট ইকুয়াল বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে এরকম আশ্চর্যসূচক চিহ্ন, তারপর ইকুয়াল মানে নট ইকুয়াল। এরপরে লেস অর ইকুয়াল লাগতে পারে, গ্রেটার অর ইকুয়াল লাগতে পারে, এইগুলোর জন্য বিভিন্ন চিহ্ন টিহ্ন আমাদের আছে, সমস্যা নাই। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর এইখান থেকে আমরা একটু এক্সাম্পল দিয়ে পড়তে হবে আমাদেরকে, পরেরগুলো সবই। প্রথম দুইটা জাস্ট পরিচিতি দিলেই তোমরা বুঝে ফেলতে পারো, হ্যাঁ, কিন্তু পরেরগুলো পরিচিতি দিলেই বুঝে ফেলা যায় না, ওইগুলা আমরা ধাপে ধাপে বুঝবো। তো ধাপে ধাপে কি বোঝা যায় দেখো, এগুলা মুছে ফেলি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে লজিক্যাল, এখানে লজিক্যাল অপারেটরস 3 নাম্বার থেকে আমরা শুরু করতেছি, কারণ আগের দুইটা জাস্ট পরিচিতি দিলেই, পরিচয়টা দিলেই তোমরা বুঝতে পারো, কিন্তু পরেরগুলো পরিচয় দিয়ে কাজ হয় না। লজিক্যাল অপারেটর, আচ্ছা, লজিক্যাল অপারেটর কি? বিভিন্ন লজিক, যেখানে লজিকের মাধ্যমে যেখানে বিভিন্ন কিছু বোঝানো যায় সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। যেমন হচ্ছে লজিক্যাল অর, অর মানে কি? অর মানে অথবা, তাই তো? এটা তোমরা সবাই জানো, অর মানে অথবা। তাহলে কোন একটা কন্ডিশনের মধ্যে, হ্যাঁ, মনে করো তুমি ভাওয়েল বের করবা, ভাওয়েল, তাহলে ভাওয়েল তো অনেকগুলো আছে, তো আমি শুধু মনে করো এই দুইটা নিয়ে কাজ করতেছি, স্মল এ, ক্যাপিটাল এ আর স্মল এ। এখন কোনো একটা ক্যারেক্টার ভাওয়েল মানে হচ্ছে এর সমান কিনা,
সেটা প্রথমে আমি টেস্ট করব যে সিএইচ ইকুয়াল ইকুয়াল এ কিনা, অথবা সিএইচ ইকুয়াল ইকুয়াল স্মল এ কিনা। মানে যে কোনো একটা এ হলেই, মানে যে কোনো একটা এ হতে পারে, এখানে স্মলেও হতে পারে ক্যাপিটালেও হতে পারে, দুইটাই ভাওয়েল নাম্বার না। এছাড়া আরো স্যার ডাবল ইকুয়াল কেন? কন্ডিশনের মধ্যে ইকুয়াল মানেই ডাবল ইকুয়াল, রিলেশনাল অপারেটর থেকে একটু আগে তুমি জেনেছো। হ্যাঁ, ও একটা হ্যাঁ। কন্ডিশন ইফ, ইফ মানে কন্ডিশন, তো ইফের মধ্যে তুমি যদি ইকুয়াল বোঝাতে চাও ডাবল ইকুয়াল চিহ্ন দিতে হবে। ওকে, আর মনে করো এইখানে এই যে লজিক্যাল অর চিহ্ন হচ্ছে যে প্যারালাল বার দুইটা, অর্থাৎ কোন একটা ক্যারেক্টার, সিএস মানে ক্যারেক্টার, কোন একটা ক্যারেক্টার সেটা এর সমান হলেও সেটাও একটা ভাওয়েল, অথবা সেটা স্মল এ হলেও সেটাও একটা ভাওয়েল। এ ছোটই হোক আর বড়ই হোক দুইটাই ভাওয়েল। মানে এখানে অথবা বোঝানো হচ্ছে, মানে দুইটাই গ্রহণযোগ্য। স্মল এও যদি সিএস এর মধ্যে থাকে সেটাও একটা ভাওয়েল হবে, আবার সিএস এর মধ্যে যদি ক্যাপিটাল এ থাকে সেটাও একটা ভাওয়েল হবে। ওকে, অর্থাৎ আমরা এখানে বোঝাতে যাচ্ছি যে যে কোনো একটা থাকলেই হবে। হ্যাঁ, এই দুইটাই ভাওয়েল হবে আসলে। আচ্ছা, এটা বুঝলাম। আর এখানে কিন্তু এই দেখো এগুলাকে কি কি আকারে ইউজ করা হয়েছে, ধ্রুবক আকারে। কারণ তুমি জানো সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট পড়ার সময় ক্যারেক্টার কনস্ট্যান্ট পড়েছিলাম তিন ধরনের। একটা সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট ছিল, একটা ছিল হচ্ছে তোমার স্ট্রিং, যেমন সেখানে লেখা ছিল বাংলাদেশ স্ট্রিং এর মধ্যে স্ট্রিং ক্যারেক্টার কনস্ট্যান্ট, সেখানে কিন্তু ডাবল কোটেশন দেওয়া ছিল। হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট, ব্যাকস্ল্যাশ হচ্ছে মনে করে এই যে এরকম, এরকম। তো যাই হোক, এখানে এই জিনিসগুলা কিন্তু মানে কনস্ট্যান্ট আকারে লিখতে হয়, অর্থাৎ এইভাবে তোমার সিঙ্গেল কোড ইউজ করে। আচ্ছা, আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব পরেরটাতে। লজিক্যাল অর বুঝলাম, এখন লজিক্যাল অ্যান্ড বুঝতে হবে। দেখো লজিক্যাল অ্যান্ড কি, অ্যান্ড বলতে ডাবল অ্যান্ড বোঝায়। হ্যাঁ, সাপোজ কোনো একটা নাম্বার তোমাকে বের করতে বলা হলো, সেই নাম্বারটা হচ্ছে 5 থেকে ছোট, 5 থেকে ছোট জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে তুমি কি করবা? তোমার এখানে দুইটা কন্ডিশন আছে। জোড় সংখ্যা বুঝবা কিভাবে? যদি কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পাও, তার মানে সেটা হচ্ছে জোড় সংখ্যা। তো আমরা তাই ইউজ করতেছি এখানে, এই যে n একটা সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করে আমি ভাগশেষ 0 পেতে চাচ্ছি, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা হবে। এবং সাথে সাথে আমি বলতেছি যে ওই সংখ্যাটাকে অবশ্যই 5 থেকে ছোট হতে হবে। মানে এটা আমার কন্ডিশনে মনে করো দেয়া ছিল যে সংখ্যাটা 5 থেকে ছোট হতে হবে। তাহলে পাশাপাশি দুইটা কন্ডিশন মিলে কিন্তু কিছু কিছু সংখ্যা বেছে বেছে নেওয়া হবে। তো আগেরটা ছিল অথবা, এটা কি বোঝাচ্ছে? এবং, মানে ইন্টারসেকশনের মতো বোঝাচ্ছে কমন গুলা, অর্থাৎ জোড়ও হতে হবে এবং 5 থেকে ছোট হতে হবে। মনে আছে? এবং মানে তো ওই যে কমন, আর অথবা মানে হচ্ছে ইউনিয়ন ছিল, সেই থিওরিটা এখানে কাজে লাগছে। ওকে, সো দেখো 2 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা অনেক আছে, 2 4 6, অনেক আছে, ঠিক আছে। কিন্তু এইখানে সেইগুলাই নেওয়া হয়েছে যেগুলো 2 দ্বারা ভাগ করা তো যাবেই এবং 5 থেকেও ছোট হতে হবে। তো এই দুইটার মধ্যে কমন সেকশনে যা আছে সেই সংখ্যাগুলো এর অ্যান্সার। ওকে, এই ছিল একটা লজিক্যাল অপারেটর। আশা করি আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা হয়নি এটা। এরপরে আমরা চলে যাব লজিক্যাল অর, আমরা ইউজ করতেছিলাম। আরেকটা আছে লজিক্যাল নট। লজিক্যাল নট, এই এই হচ্ছে লজিক্যাল নট। কি মনে করে এক্স এর মধ্যে সব লেটার তুমি নিতে পারবা শুধু এ ছাড়া, এমন কোনো কন্ডিশন থাকতে পারে। তখন তুমি কি বলবা? যে এক্স ইকুয়াল নট এ, মানে এ ছাড়া সব। হ্যাঁ, এ মনে করো একটা প্রবলেম, তো এ তোমার তুমি নিতে পারবা না। হ্যাঁ,
তাহলে নট এ, এক্স ইকুয়াল নট এ মানে এ ছাড়া বাকি সবই তুমি এখানে নিতে পারবা। তো যখন এরকম কোনো কিছু লাগবে তখন তুমি এইভাবে এই লজিক্যাল নট ইউজ করতে পারো। তো এই ছিল লজিক্যাল অপারেটরের স্যার জিনিসপত্র। এখানে কি ইনটু সাইন দেওয়া লাগবে মানে ওই স্টার? না না, স্টার জাস্ট এমনি ফাঁকা রাখার জন্য এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, ও এখানে আচ্ছা। কিছু একটা বসবে ইনটু নাওটা। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, এই স্টার দ্বারা বোঝানো হচ্ছে এখানে একটা সংখ্যা বসবে। আচ্ছা, নেক্সট কন্ডিশনাল অপারেটর 4 নাম্বার। হ্যাঁ, কন্ডিশনাল অপারেটর 4 নাম্বার। সানিয়াত, এত দেরি হলো কেন? স্যার আজকে একটু লেট হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে, এই জন্য দেরি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বাহ, সমস্যা না। একই কথা। আহ, ব্যাপার না। চলো, কন্ডিশনাল অপারেটর নিয়ে আমরা কথা বলবো। আমরা 3টা অপারেটর শেষ করে ফেলেছি একদম। কি কি বলো, কি কি অপারেটর শেষ করলাম? প্রথমে অ্যারিথমেটিক। এন্ড অর নট। সরি। অ্যারিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা। তারপর হ্যাঁ কি করলাম হচ্ছে রিলেশনাল, বিভিন্ন টাইপের রিলেশন, হ্যাঁ যেমন লেস দ্যান, গ্রেটার দ্যান, এইসব, ইকুয়াল। এরপরে 3 নম্বরে শেষ করলাম হচ্ছে লজিক্যাল, লজিক্যাল অপারেটর। ঠিক আছে, 4 নম্বরে এখন আমাদের কি অপারেটর? এটা কন্ডিশনাল। কন্ডিশনাল। তাহলে এই 4টা অপারেটর আমরা শেষ করতেছি এটা দিয়ে। আচ্ছা, এখন এইটা কি আমরা করব এখানে? কন্ডিশনাল অপারেটর মানে কি? আসলে কন্ডিশনাল অপারেটর মানে হচ্ছে যেখান থেকে কন্ডিশন ইউজ করে কোন একটা ভ্যালু বের করে নিয়ে আসা হবে, সেটাই কন্ডিশনাল অপারেটর। তো সেই অপারেটরগুলো লিখতে হয় কিভাবে? লিখতে হয় এইভাবে। মনে করো লার্জ নাম্বার ইকুয়াল টু আমরা এ ধরলাম, কোনো দুইটা নাম্বারের মধ্যে বড় সংখ্যা আমরা নির্বাচন করব। আচ্ছা, সেই দুইটা সংখ্যা আমি বাইরে থেকে ইনপুট করলাম, a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 6। এই হচ্ছে দুইটা সংখ্যা। এখন আমি মনে করো জানি না কোনটা ছোট কোনটা বড়, তাহলে এই দুইটার মধ্যে বড় সংখ্যাটা তুমি কিভাবে সিলেক্ট করবা? সেটা হচ্ছে এইভাবে যে x ইকুয়াল a ইজ গ্রেটার দ্যান b, a ইজ গ্রেটার দ্যান b, এতটুকু। এতটুকু যদি লিখি এবং এরপরে যদি আমি a প্রিন্ট করি যে এখানে a ইজ টু b, এর মানে কি বোঝায় জানো? যদি কন্ডিশনটা ট্রু হয়, এই কন্ডিশন যদি ট্রু হয়, এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে x এর মান হবে a, x এর মান হবে a, ট্রু হলে, কন্ডিশন ট্রু হলে। আর কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, x এর মান হয়ে যাবে b। ওকে, তাহলে খেয়াল করো, এখানে এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, x এর মান a হয়ে যাবে, অর্থাৎ ট্রু হলে x ইকুয়াল টু 5 হবে। কিন্তু দেখো এই কন্ডিশন ট্রু হবে না, কারণ a ছোট, b বড় না। তাহলে এই কন্ডিশনটা হয়ে যাবে ফলস। যদি ফলস হয়ে যায়, x ইকুয়াল টু হয়ে যাবে b। ও, তো এটাই হচ্ছে কন্ডিশনাল অপারেটর এর কাজ। তাহলে খেয়াল করে এখানে যেহেতু কন্ডিশনটা ফলস হয়ে যাবে, কারণ আসলে তো a ছোট b থেকে, কিন্তু আমি কি বলছি a বড়। তাহলে ট্রু যদি হইতো তাহলে x ইকুয়াল টু এর মানটা হইতো মানে 5 হইতো, কিন্তু ফলস হচ্ছে বলে x ইকুয়াল টু b, b এর মান হচ্ছে মানে 6 হচ্ছে। এটা আমরা অন্যভাবেও এলাবোরেট করতে পারি। যেমন মনে করো কোনো একটা সংখ্যা আমি d বের করব, সেটা সেটা নির্ভর করে এই কন্ডিশনের উপর। যদি কন্ডিশনটা রাইট হয়, তাহলে মনে করো এই d এর মান হবে, d এর মান হবে a স্কয়ার। যদি কন্ডিশনটা রং হয় তাহলে b স্কয়ার, এমন কিছু থাকতে পারে। তো এখানে কন্ডিশনটা তো রং হবে, ওই যে কারণ এর মান 5, b এর মান 6, কন্ডিশন রং হবে। এর মান 5, b এর মান 6 আছে। তো যেহেতু কন্ডিশন রং, সেহেতু d ইকুয়াল টু কত হবে?
কন্ডিশন রং যেহেতু সেহেতু ডি এর মান হবে পরেরটা। কন্ডিশন রাইট হলে ডি এর মান হতো এই কোলনের আগেরটা মানে এ স্কোয়ার। তাহলে এখানে যেহেতু কন্ডিশন রং, তার মানে ডি এর মান হবে বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে কত? 6 স্কোয়ার মানে 36 হবে। আমরা কি বুঝতে পেরেছি এতটুকু? হাই হাই, এটা তো পজ করে রেখেছি। আমরা কি বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে? আমাদের কন্ডিশনাল অপারেটরটা কি এ ইজ টু বি নাকি পুরাটা? কন্ডিশনাল অপারেটর এই পুরাটা, এই যে পুরাটাই গ্রেটার দেন তারপরে এই চিহ্ন সহ কোশ্চেন মার্ক। পুরাটুকু, পুরাটা কোশ্চেন মার্ক এবং এই যে এইগুলা মানে বি পর্যন্ত পুরাটুকু, ডান পাশের পুরাটুকু। ঠিক আছে? তুমি ইচ্ছা করলে এই দুইটা তোমার নিজের মতো করে চেঞ্জ করতে পারো। ঠিক আছে? বাট মাঝের ওই চিহ্নটা থাকতে হবে, আর ভেতরের এই দুটাও তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, তবে বাকি গঠনগুলা স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে। ওকে, এই হচ্ছে কথা এখানে। সো মেন কথা হচ্ছে এই ভেতরের কন্ডিশনটা যদি রাইট হয় এক্স এর মান ফার্স্টেরটা হবে, কন্ডিশনটা যদি রং হয় এক্স এর মান লাস্টেরটা হবে। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? বুঝছি স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা, এই সানিয়াত বুঝছো? জি সানিয়াত, স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা সানিয়াত, তুমি মনে হয় কালকেও আগে গেছিলে না? জি স্যার। হুম, আমি কিন্তু সব বুঝি, মানে সব বুঝি বলতে সব খেয়াল করি। স্যার কালকে ফার্স্ট আগে গেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। চলো পরেরটাই চলে যাই। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা আবার কি জিনিস? এটা হচ্ছে এমন এক ধরনের অপারেটর, মনে করো i ইকুয়াল টু 1 আছে, তুমি যদি i প্লাস প্লাস লেখো এর মানে হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 1 আসলে, মানে ডাবল প্লাস দিয়ে বোঝানো হয় i ইকুয়াল টু i প্লাস 1, মানে নতুন i ইকুয়াল টু পুরান i যোগ 1। তো পুরাতন i কত? 1 প্লাস 1 মানে 2, অর্থাৎ নতুনভাবে i এর মান হবে 2। ওকে, তো i প্লাস প্লাস দ্বারা এটা বোঝানো হয়, আর i মাইনাস মাইনাস দ্বারা কি বোঝানো হয়? তাহলে বিয়োগ বোঝানো হয়। i মাইনাস মাইনাস ইকুয়াল টু কি হবে? নতুন i ইকুয়াল টু পুরান i মাইনাস 1। ঠিক আছে? এখানে দুইটা প্লাস চিহ্ন দিয়ে আসলে 1 কেই ইন্ডিকেট করা হচ্ছে, এখানে দুইটা মাইনাস চিহ্ন দিয়েও ওই 1 কেই, i মাইনাস 1 কে ইন্ডিকেট করা হচ্ছে আসলে। ঠিক আছে, এটা নিশ্চয়ই আমরা বুঝছি। তাহলে কথা হচ্ছে নিচে আবার এগুলা কি জিনিস? এই যে এটা আর এটা, হ্যাঁ পরে প্লাস ছিল সেটা তো বুঝলাম, 1 করে বৃদ্ধি পাইল, কিন্তু নিচে যদি থাকে তাহলে কি হবে? এটা নিচে থাকলে এটাও 1 করেই বৃদ্ধি পাবে আসলে। কিন্তু এই দুইটার মধ্যে ছোট্ট একটা স্লাইড পার্থক্য আছে, যে পার্থক্যটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো চলো এই পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, খেয়াল করি, ইউজ অফ ইনক্রিমেন্ট অপারেটরস। মনে করো i এর মান 5, এই দুইটা আমরা ধরে নিচ্ছি, আর a নামে একটা ভেরিয়েবল আছে তার মান হচ্ছে 10। এখন আমি একটা ইকুয়েশন এখানে তৈরি করেছি যেখানে দেখা যাচ্ছে যে x ইকুয়াল টু a ইন্টু i, x ইকুয়াল টু a ইন্টু i প্লাস প্লাস। i এর মান 1, এর মান 10। তাহলে বলো তো এই প্রথম স্টেপে এর স্যার মান আয়ের কত মান হবে? 5। ও i এর মান 5। ওকে, তাহলে বলো তো প্রথম স্টেপে এর মান কত হবে?
এর অ্যান্সার কত হবে? কত হবে? 6 to 10 10 ইন্টু 5 ইকুয়াল টু 50। আই প্লাস প্লাস দাও না। আই প্লাস প্লাস দেওয়া ঠিক আছে, কিন্তু এইখানে আই এর যে শুরুর মানটা ছিল সেটাই বুঝবে। প্লাস প্লাস মানে এটা যদি কোনো লুপ হয় তাহলে দ্বিতীয়বার আই এর মানটা বেড়ে বসবে, অর্থাৎ দ্বিতীয়বার এর মান 10ই ছিল কিন্তু আই এর মান এখানে 6 হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা লুপ চলছে, তার ফার্স্ট স্টেপে এইটাই হবে, সেকেন্ড স্টেপে আই এর মানটা ওই আগের বাড়বে। স্টেপে বেড়ে পরের স্টেপে ইউজ হবে সেটা। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম? আই প্লাস প্লাস থাকলে প্রথম স্টেপে আই এর মান বেড়ে এখানে ইউজ হয় না, দ্বিতীয় স্টেপে আই এর মান বেড়ে ইউজ হয়। ঠিক আছে, প্রথম স্টেপে বাড়ে না, মানে পরে বাড়ে, আগে কাজ করে তারপরে বাড়ে আই এর মান। ঠিক আছে, পরে আই প্লাস প্লাস দেওয়ার মানে এইটা। ঠিক আছে, কিন্তু যদি আমি এরকম দিই যে এ ইন্টু প্লাস প্লাস আই, তাহলে কি হবে? আই এর মান আগে বাড়বে। 5, হ্যাঁ, আর এর মান হচ্ছে 10। তাহলে এখানে ফার্স্ট স্টেপেই আই এর মান কিন্তু এটা মনে করো 5 ইন্টু ফার্স্ট স্টেপে আই এর মান 1 বেড়ে যাবে, সরি প্রথম স্টেপেই আই এর মান 1 বেড়ে যাবে এখানে, তাহলে এর মান হবে 10 ইন্টু আই এর মান 1 বেড়ে হয়ে যাবে 6। তার মানে ফার্স্ট স্টেপে এর অ্যান্সার হবে 60। তাহলে সেকেন্ড স্টেপে এর অ্যান্সার কত হবে? x ইকুয়াল টু 10 ইন্টু সেকেন্ড স্টেপে এর অ্যান্সার হবে 7, মানে অ্যান্সার হবে 70 টোটাল। তাহলে দেখো আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই এর মধ্যে কতটা ডিফারেন্স, মানে আগে প্লাস প্লাস আছে মানে প্রথম স্টেপেই আই এর মান বেড়েই ব্যবহার হবে, আর আই প্লাস প্লাস মানে প্রথম স্টেপে আই এর ইনিশিয়াল ভ্যালু যা ছিল সেটাই ব্যবহার হবে, পরের স্টেপ থেকে বেড়ে ব্যবহার হবে। ঠিক আছে, আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি সবাই? কারোর কোনো জি কোশ্চেন স্যার। কোশ্চেন আছে এটা নিয়ে? না। কোনো কোশ্চেন নাই, ওকে। তো ঠিক আছে, মুছে দিলাম। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, কনফিউশন রেখো না, কোনো কনফিউশন রাখো না। আচ্ছা, কোশ্চেন নাই তাহলে। তো ঠিক আছে, পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তাহলে শেষ, পরের স্টেপ থেকে আমরা স্টার্ট করব। ওকে, তো পরের স্টেপে কি আছে দেখো, এটা কি? আচ্ছা, পরের স্টেপে হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। হ্যাঁ, এখানে ইউজ অফ ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট একইভাবে ইউজ করতে হবে। এরপরে আমরা একদম লাস্টের স্টেপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। তার আগের স্টেপে আরেকটা অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, আর হচ্ছে আরেকটা অপারেটর আছে স্পেশাল অপারেটর। আচ্ছা, তো আমরা দেখি কয়টা অপারেটর আমরা শেষ করতে পারছি। দেখো, অ্যারিথমেটিক শেষ, রিলেশনাল, লজিক্যাল, কন্ডিশনাল, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলা শেষ। এরপরে স্পেশাল অপারেটর কি? স্পেশাল অপারেটর হচ্ছে আমরা যে কমা ব্যবহার করি প্রোগ্রামিং এর মধ্যে, এগুলা স্পেশাল অপারেটর। এর ছাড়াও সাইজ অফ নামে এক ধরনের অপারেটর ছিল আগে, এখন বেশি একটা ব্যবহার করা হয় না, এইগুলাকে স্পেশাল অপারেটর বলে। ঠিক আছে, শেষ স্পেশাল অপারেটর, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে 7 নম্বরে বিটওয়াইজ অপারেটর আর 8 নম্বরে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো এখানে নাম্বারিং গুলো একটু এলোমেলো মনে হচ্ছে, সমস্যা নাই, আমরা এটা ঠিক করে নিব। আচ্ছা, তো বিটওয়াইজ অপারেটর আসলে 7 নম্বরে হবে। ওকে,
আমরা একটু লাস্টেরটা পড়বো আগে, তারপরে 7 নম্বরে আসবো। অ্যাসাইনমেন্ট অপারেটর 8 নম্বরেরটা আগে পড়ে নিব। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? দেখো, আমরা অনেক সময় ধরে নিয়েছিলাম a equal to 10 বা i equal to 1 বা s equal to 0, এরকম কিন্তু আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট করার সময় ধরে নিয়েছিলাম অনেক জায়গায়। এই যে তুমি ইকুয়াল দিয়ে ধরে নিলা, এটাকেই বলা হয় অ্যাসাইন করে নেওয়া। অর্থাৎ ইকুয়াল চিহ্নটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর, এই ইকুয়াল চিহ্নটাই। হ্যাঁ, ইকুয়াল চিহ্নের আগে একটা চলক থাকবে, পরে শুধু একটা সংখ্যা থাকবে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় অ্যাসাইন করা, মানে i এর ভ্যালু আমি 1 অ্যাসাইন করলাম। ওকে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে আমি এখানে এক্সাম্পল দিয়েছি i equal to 1, s equal to 0, এগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আর কি, অ্যাসাইন করা হয়েছে ভ্যালুগুলো। তাহলে এইগুলা দিয়েও কি অ্যাসাইনমেন্ট অপারেটর তৈরি করা যায়? ডেফিনেটলি যায়। i equal to i plus 1, এটাকে তুমি সংক্ষেপে লিখতে পারো i plus equal to 1। i plus equal to যদি 1 কোথাও লেখা দেখো, i plus equal 1, তাহলে তুমি বুঝবা যে আসলে এখানে বোঝাচ্ছে i equal to i plus 1। ওকে, এটা তুমি বুঝতে পারো। তাহলে কেন আমরা এই সংক্ষিপ্ত করলাম? সংক্ষিপ্ত করলাম অপারেটর বানানোর জন্য। এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর হলো। অ্যাসাইনমেন্ট অপারেটর এক পাশে এক চলক থাকবে, অন্য পাশে শুধু একদম পিওর ভ্যালু থাকবে। তাহলে i plus equal to 1, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে i minus equal to 1, এটা আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে i into equal to 2, i into equal to 2, এটাও এক ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা বোঝায় i equal to i into 2। i ভাগ equal to 2, তার মানে i equal to i ভাগ 2, একই কথা। i percentage 5, i equal to i percentage 5, এর মানে হচ্ছে i percentage equal to 5। এইভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর তৈরি করতে পারি, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর তৈরি করতে পারি না, অ্যাসাইন করতে সেমই পারি। কথা, হ্যাঁ, মানে দুই পাশেরটার সেমই। সেমি i equal to i plus 1 লেখা যা, i plus equal to 1 লেখা তাই। তাই, কিন্তু এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর তুমি ব্যবহার করতে পারতেছো এইটা, আর ওইটা কিন্তু অ্যাসাইনমেন্ট হচ্ছে না, মানে ওটা অ্যাসাইন করা হয় না, কারণ এখানে চলক ডান সাইডে আছে। অ্যাসাইনমেন্ট অপারেটরের মেন কথা হচ্ছে ডান সাইডে কোনো চলক থাকা যাবে না, চলকটা বাম সাইডেই থাকতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বানানোর জন্য আসলে শুধু চলকটা বাম সাইডেই রাখছি, ডান সাইডে পিওর ভ্যালু। বুঝতে পারছো? কোথাও ক্লিয়ার? স্যার আচ্ছা, এই সবাই বুঝছো? কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। আচ্ছা, প্রবলেম নাই, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের আরেকটা অপারেটর বাকি থাকলো, সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এখন কথা হচ্ছে যে বিট ওয়াইজ অপারেটর জিনিসটা কি, তো চলো আস্তে আস্তে আমরা সেটা শিখবো। এটা আসলে 7 নাম্বার হবে, 7 নাম্বার। বিট ওয়াইজ মানে কি? তোমরা 3 নাম্বার চ্যাপ্টার করার সময় নিশ্চয়ই যোগ বিয়োগ করেছো, তাই না? এই যে বাইনারি যোগ বিয়োগ করছো। সো বাইনারি যোগের সময় আমরা কিভাবে যোগ করতাম? মনে করে এখানে আমি একদম সহজ যোগটা করতে চাচ্ছি, এটা। তাহলে কি করতাম? এই যে 1 নাম্বার বিট যোগ 1 নাম্বার বিট ইকুয়াল টু রেজাল্ট আসছে কিছু একটা, 2 নাম্বার বিট যোগ 2 নাম্বার বিট ইকুয়াল টু কিছু একটা রেজাল্ট, 3 নাম্বার বিট 3 নাম্বার বিট ইকুয়াল টু কিছু একটা, 4 নাম্বার 4 নাম্বার। ঠিক আছে, এই যে বিট ওয়াইজ তুমি যোগ করলা, বিটে বিটে যোগ করলা, এটাই আসলে যদি তুমি অপারেটরের সাহায্যে প্রোগ্রামিং এ অপারেটর ব্যবহার করতে চাও, হ্যাঁ, এই বিট ওয়াইজ যোগ করার জন্য, তাহলে সেগুলাই আসলে বিট ওয়াইজ অপারেটর হবে। যেমন মনে করো তুমি বিট ওয়াইজ যোগ করতে চাচ্ছ, তাহলে যোগ করার অপারেটর আছে, গুণ করতে চাচ্ছ অপারেটর আছে, অর করতে চাচ্ছ, নট করতে চাচ্ছ, এক্সঅর করতে চাচ্ছ, সবারই অপারেটর আছে। এখন আমরা এক এক করে দেখি।
খেয়াল করো, এটা হচ্ছে বিটওয়াইজ নট অপারেটর। এটা কি? নট। নট অর্থাৎ এর মধ্যে যে ভ্যালু আছে, দেখো এইভাবে একটা চিহ্ন দিয়ে এ দেওয়া মানে হচ্ছে নট, নট এ। নট এ মানে এর মধ্যে যা আছে তা নেওয়া যাবে না, অর্থাৎ তার বিপরীত নিতে হবে। তো দেখো 1001 ছিল, এখানে 0110 হলো, অর্থাৎ ঠিক এটারে উল্টায় দাও, যা পাও সেটা হচ্ছে নট অপারেটর হয়ে যাবে। উল্টায় দেয়াকেই নট অপারেটরের মাধ্যমে প্রকাশ করা যায়। ওকে, তো নট বুঝলাম, বিটওয়াইজ নট অপারেটর। এরপরে মনে করো গুণ, গুণ করবা, গুণকে অ্যান্ড বলে। তো এই বিটওয়াইজ অ্যান্ড চিহ্নকে শুধু একটা সিঙ্গেল অ্যান্ড দ্বারাই প্রকাশ করা যায়। তার মানে এ অ্যান্ড বি, অর্থাৎ এই দুইটা গুণ করে যা হয় বিটওয়াইজ সেটা এখানে লেখা। যেমন 1 গুণ 1 ইকুয়াল টু 1, 0 গুণ 1 ইকুয়াল টু 0, 0 গুণ 1 ইকুয়াল টু 0, 1 গুণ 1 ইকুয়াল টু 1। এই হচ্ছে বিটওয়াইজ গুণফল। ওকে, এরপরে তাহলে বিটওয়াইজ অ্যান্ড বুঝলা, বিটওয়াইজ অর বুঝতে হবে। বিটওয়াইজ অর হচ্ছে এ অর বি, অর মানে যোগফল। তাহলে যোগ করো, এ আর বি যোগ করো, তাহলে এই 1 আর 1 যোগ করলে 1 হয়। এখানে মনে রাখতে হবে বুলিয়ান এলজেব্রা অনুসারে যোগ হচ্ছে, তার মানে 1 আর 1 যোগ করলে 1 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে, তারপরে 0 আর 1 যোগ করলে আবার 1 হবে, আবার 1 আর 1 যোগ করলে 1 হবে। এই হচ্ছে কাহিনী। এটাকে বলা হবে বিটওয়াইজ অর অপারেটর, মানে যোগের অপারেটর। তাহলে নট বুঝলে, অ্যান্ড বুঝলে, অর বুঝলে। এরপরে এক্সঅর অপারেটর। এখন কথা হচ্ছে যে এক্সঅর কিভাবে আবার বের করে। এক্সঅর চিহ্নটা দেখো, এইভাবে চিহ্ন দিয়ে বোঝানো হয়, এ এক্সঅর বি, এক্সঅর চিহ্ন এটা। হ্যাঁ, এক্সঅর। আচ্ছা, কে কল? স্যার ক্যালকুলেটরে যে আমরা ওই পাওয়ারের মতো ইউজ করি ওইটা না? হ্যাঁ ওটাই। আচ্ছা, আচ্ছা, কে কোথা থেকে কল দিচ্ছে কিছুই বুঝতেছি না। ও আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই। এখন কই আমার কলম? হ্যাঁ, তো এটা আমরা আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছি। আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এক্সঅর। তো এক্সঅর আমরা এই যে এইভাবে বিটওয়াইজ এক্সঅর চিহ্ন প্রকাশ করি। তাহলে অ্যান্ড তো সিঙ্গেল অ্যান্ড, অর তো জাস্ট সিঙ্গেল টান। ওকে, আর নট তো এই যে এরকম চিহ্ন, আর এক্সঅর হচ্ছে এই পাওয়ার চিহ্নটা। ওকে, তো এক্সঅর করা মানে সূত্র করা। দেখো এ বার বি প্লাস এ বি বার। এখন তুমি এইখানে দেখে বুঝতে পারবা যে কোনগুলা হবে আমাদের অ্যান্সার। এগুলো দেখে বোঝা যাবে। দেখো, যদি এই দুটো সেম হতো, এ আর বির মান যদি আমি সেম বসাইতাম, তাহলে আউটপুট কত হয় বলো তো? এ এর মানও যা, বির মানও তাই, মানে 1 মনে করো। তাহলে এর মান যদি 1 হয়, বির মান যদি 1 হয়, আউটপুট কিন্তু এখানেও 0 ওখানেও 0। ভালো করে খেয়াল করো, দুইটার মানই যদি 1 1 বসাই, আউটপুট দুই জায়গায় 0 হবে, তাই না? ও হ্যাঁ, 1 1 কারণ গুণ এ করলে তো প্রাইম, 0 হয়। এ প্রাইম করলে 0, আর 0 গুণ 1 0, আবার বি প্রাইম করলে 0, আর 0 গুণ 1 গুণ 0 করলে 0 হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দুইটাই যদি 0 থাকে, তাহলে কিন্তু এখানে 0, কারণ এ প্রাইম মানে 1। এই যে এর ক্ষেত্রে, নিচের গুলার ক্ষেত্রে এ প্রাইম মানে 1, কিন্তু বি মানে তো 0, এই দুটো গুণ করলে তো 0। আবার এ মানে 0, বি প্রাইম মানে 1, তার মানে এই দুটো গুণ করলে তো আবার 0। ওকে, সো আমরা যখন দেখি এক্সঅরের ক্ষেত্রে ইনপুট দুইটা সেম, তখন আউটপুট সবসময়ই 0 হবে। আর ইনপুট যখন দেখবো যে উল্টা উল্টা ইনপুট আছে, তখনই শুধুমাত্র এক্সঅরের ক্ষেত্রে আউটপুট 1 পাওয়া যায়। এখন আমরা দেখি সেটা মিলায়া এখানে আমরা কি পাই। খেয়াল করো, এক্সঅরের ক্ষেত্রে
এখানে এটা আর এটা সেম, আউটপুট কি হবে? এই বিট, লাস্টের বিট আর লাস্টের বিট সেম, XOR এর আউটপুট কি হবে? এই তোমরা কেউ বলতে পারবা? 0 0 স্যার 0 হবে। সেম। কেন স্যার 1 গুণ করে 0 হ্যাঁ কেন হবে? 1 আর 1। গুণ কেন করব? XOR করব, XOR। একটু আগে কি বুঝাইলাম? XOR, এটা যদি 1 এটা যদি 1 মানে সেম হয়, তাহলে XOR করলে আউটপুট 0 হয় না? এটাও 0 এটাও 0 হলে আউটপুট 0 হয় না? এ বার ইন্টু বি বার প্লাস এ বি বার করতেছি না, তাহলে এর মানটা চেঞ্জ হবে, বি এর মানটা সেম থাকবে। এর মানটা 1 যদি থাকে, তাহলে 1 এর তাহলে উল্টা 0 করলে 0, 0 আর বি 1 তো 1 এ থাকবে। আর 0 না, অ্যান্সার 0 হয় না? আবার এবার দুইটাই 0 যদি 0 হয়, তাহলে এই এ বার মানে 1 হয়, বি তো 0, প্লাস এ মানে 0, বি হচ্ছে বি বার মানে 1 ইকুয়াল টু 0, 0 হয় না? বুঝতে পারছো? ইয়েস। এই সবাই কি বুঝতে পারছি আমরা এটা? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি আশা করা যায়। তাহলে খেয়াল করো, এখানে যেহেতু আমাদের